আসসালামু আলাইকুম। কেমন আছেন? শুধু দর্শক আপনারা সবাই নিশ্চয়ই ভালো। আপনাদের ভালো থাকাটাকে আরেকটু অর্থবহ করে তুলতে আমরা আজকে আবার এসেছি। আমাদের নিয়মিত আয়োজন এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় এই অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় রাজ টিভি সম্প্রচারিত একটি রেগুলার অনুষ্ঠান। আমরা প্রতি রবিবার রাত 10টায় আপনাদের মাঝখানে এসিআই সুস্বাস্থ্যের ঠিকানা এই আয়োজন নিয়ে চলে আসি। আমি ডাক্তার শিরিন সাবিহা তন্নি হাঁটি হাঁটি পা পা করে আজকে এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় 10ম পর্বে পা রেখেছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান পাওয়ার্ড বাই রেমকর, জেলরিন, কোরা ডিএক্স। আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা যেটা করছি, দীর্ঘদিন ধরে আমরা আপনাদের কিছু পরিচিত কিছু সমস্যা, প্রতিনিয়ত আপনারা যে ধরনের প্রবলেম ফেস করেন আপনাদের যাপিত জীবনে, তারই কিছু সমস্যা, কিছু প্রশ্ন আমরা আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে করি। তিনি তার অভিজ্ঞতা থেকে তার জ্ঞান দিয়ে আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেন, যে উত্তরগুলো হয়তো আপনাদের জীবনটাকে আর একটু সুন্দর করতে সহায়তা করে, আপনাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করে দেয়। আমাদের এর ধারাবাহিকতায় আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে পেপটিক আলসার ও তার প্রতিকার। জীবনের কোনো না কোনো সময় আমাদের প্রায় আমরা সকলেই, শিশু বৃদ্ধ সব বয়সী সবাই পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা, যেটা একেবারে সহজ বাংলায় আমরা বলি, এই ধরনের সমস্যা নিয়ে আমরা ভুগে থাকি। তো সেই সমস্যার সমাধান করতে আজ আমাদের মাঝখানে একজন বিজ্ঞ চিকিৎসক, একজন বিজ্ঞ প্রশাসক এবং একজন বিজ্ঞ শিক্ষক আমাদের মাঝখানে আছেন। আমি আমাদের মাননীয় স্যারকে, আমাদের শিক্ষককে, আমাদের সেই বিশেষজ্ঞ চিকিৎসককে আমাদের মাঝখানে ডেকে নিব। তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ স্যার, অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ, বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ স্যার, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা কিছু সমস্যা, নির্ধারিত কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলি, আলোচনা। যাব একটু ইন্টারাপশন হচ্ছে মনে হয় শুনতে। এখন নাই, সাউন্ড নাই। স্যার, আমি কি প্রশ্ন করব? হ্যাঁ, সাউন্ডের বোধহয় একটু ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তনি হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। জি, কোনো অসুবিধা নেই। স্যার, আন্তরিকভাবে দুঃখিত স্যার, সম্ভবত নেট একটু প্রবলেম, ওয়েদার অতটা ভালো নেই। জি স্যার। স্যার, আমি একেবারে শুরুতেই যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে পেপটিক আলসার বলতে আসলে আমরা কি বুঝি একেবারে সহজ ভাষায়? পেপটিক আলসার আমরা বুঝি যে খাদ্যনালীর যে অংশটুকু অ্যাসিড পেপটিক কন্টাক্টে আছে সেই সমস্ত জায়গায় যে আলসার বা ক্ষতগুলো হয় সেটাই পেপটিক আলসার। তো আমরা যদি ক্রোনোলজিক্যালি অ্যাকর্ডিং টু কমননেস যদি আমরা চিন্তা করি, তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিউডেনামের প্রথম পার্টেই হয়, দ্বিতীয়ত পাকস্থলীতে হয়, তৃতীয়ত এসোফেগাসের লওয়ার এন্ডে হয়। আবার আমরা যদি গ্যাস্ট্রোজেজুনেস্টমি বা বাইপাস সার্জারি করি তাহলে জেজুনাল পার্টে আলসার হয়। আর খুব রেয়ারলি সেটা হলো যে আমাদের অনেকের সিকামের কাছে ছোট্ট একটা ডেভেলপমেন্টাল অংশ বিশেষ থাকতে পারে, যেটাকে আমরা ম্যাকেলস ডাইভার্টিকুলাম বলি। সেখান থেকে সেখানে গ্যাস্ট্রিক টিস্যু অথবা আলসারেশন হইতে পারে এবং সেখান থেকে খুব রেয়ারলি ব্লাড লস হতে পারে বা ক্ষত হতে পারে সেখানে। এই জায়গাগুলা, এই 5টা জায়গা থেকে কমনলি সাধারণত আলসারের হয়। জি স্যার।
স্যার এর পরবর্তী যে কোশ্চেনটা আপনারা মানে সব থেকে বেশি আপনারা যেটা ফেস করেন রুগী দেখতে গিয়ে, সেটা হচ্ছে কি ধরনের উপসর্গ নিয়ে একজন পেপটিক আলসার রুগী আপনাদের কাছে আসে, বা এসে সাধারণত কি ধরনের উপসর্গ, কি ধরনের সমস্যার কথা আপনাদেরকে বলেন? খুব কমন সিমটম বা যে লক্ষণগুলো রোগীরা এসে উপসর্গ। আমাদেরকে বলে যে উপসর্গগুলো, সেটা হলো যে পেটের উপরিভাগে ব্যথা করে। এ ছাড়া কিছু কথা রুগীরা বলে যে জিনিসগুলো একটু ভেগ টার্ম। তারপরেও আমরা এই গ্যাসের কথা অথবা বলতে পারি যে আলসারের কথা বোঝানোর জন্যই রুগীরা হয়তো তাদের ভাষা দিয়েই বলে। সেটা হলো যে, "স্যার আমার পেটে গ্যাস হইছে, আমার পেটের উপরিভাগে ফোলা ফোলা লাগে, আমার খুব ঢেক হয়।" তারপরে অনেকে এসে বলে যে, "স্যার আমার মনে হয় যে পেটটা খুব ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে।" এর বাইরে পেশেন্টরা অনেক সময় আসে যেটা জটিলতা নিয়ে। জটিলতা ফার্স্ট টাইমে আমাদের কাছে আসে পেশেন্টরা। অনেক সময় পেশেন্ট আসে রক্ত বমি, কালো পায়খানা এগুলা নিয়ে। ইভেন যদি লং টাইম এইগুলা হয় তাহলে রক্ত শূন্যতা নিয়েও আসতে পারে। আবার আ কারো আলসার যদি খুব রিকারেন্ট হতে, হতে একটা পর্যায়ে ডিউওডেনামের ১ম পার্টে, তার মানে আমরা যেটাকে পাইলোরিক স্টেনোসিস বলি, অ্যাকচুয়ালি এটা স্টেনোসিসটা হয় হলো ডিউওডেনামের ফার্স্ট পার্টে, যেখানে কমনলি আলসার গুলো হয়। রিকারেন্ট আলসার, রিকারেন্ট হিলিং, দেন আল্টিমেটলি ইট বিকেম ফাইব্রোটিক অ্যান্ড প্রেজেন্টেশন মে বি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অর আমরা যেটাকে পাইলোরিক স্টেনোসিস বলি, এগুলো। এবং কিছু, কিছু ক্ষেত্রে পেশেন্টদের সব ডিজিজেই কিছু, কিছু যেমন এখন করোনাকালীন সময়ে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টও আমরা পাচ্ছি। সিমিলারলি অনেক পেশেন্ট আছে যাদের কোনো সিম্পটম নাই। আমরা এন্ডোস্কোপি করে অনেক সময় তাদের আলসার পাই। আমরা সেগুলাকে সাইলেন্ট অথবা অ্যাসিম্পটোমেটিক পেপটিক আলসার ডিজিজ বলি। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এটা একটা মানে ভাস্ট একটা প্রবলেম নিয়ে শুধু আসছে হ্যাঁ, এমন না, কিছু যে ভেরিয়েবল অনেকগুলো প্রেজেন্টেশন। ভেরিয়েবল প্রেজেন্টেশন হতে পারে। স্যার এটা আসলে দর্শকদের জন্য খুব জরুরি একটা বিষয় হবে যে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে রুগী আসতে পারে। স্যার এই আসতে সাথে পারে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে সাধারণত কোন বয়সের রুগীটা, মানে রুগীরা এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে বেশি আসে, বা কোন বয়সী রুগীদের আপনারা বেশি পান স্যার? এই পেপটিক আলসার সাধারণত ইয়াং এজ গ্রুপের ডিজিজ। তার মানে আমরা যদি এটা বয়স হিসাবে আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, তাহলে ১৫ থেকে ৪৫ বছর এরকম একটা বয়সে এই ডিজিজ গুলো কমনলি হয়। এর আগেও কম, এর পরেও কম। আচ্ছা আচ্ছা, 15 থেকে মানে আমরা রিপ্রোডাক্টিভ মোটামুটি এজটাকে ৪০, ইয়ে করে। হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা হ্যাঁ, এজটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেপটিক আলসারের পেপটিক আলসার ডিজিজটা বেশি পাই। স্যার পেপটিক আলসারের যে উপসর্গগুলো আপনি বললেন, এর মধ্যে কিছু কিছু উপসর্গ তো একেবারে শুধুমাত্র পেপটিক আলসারের জন্য, কিন্তু এমন কি কোনো কমন উপসর্গ আছে যেগুলো মানে অন্য রোগের সাথে মিলে যেতে পারে, যে রোগী হয়তো আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রোগী হ্যাঁ, আপনার কাছে আসলো, কিন্তু হ্যাঁ, আসলে হ্যাঁ, তার প্রবলেম হ্যাঁ। ভিন্ন? কি ধরনের উপসর্গ আছে সেটা একটু যদি মেনশন করে দেন। আমি এই পেপটিক আলসারের অথবা আপার অ্যাবডোমেনে পেইন অথবা লোয়ার চেস্টে পেইন, এরকম হুম, বহু পেশেন্ট আমাদের কাছে আসে বিভিন্ন ভাবে। তো এই সমস্ত পেশেন্টদের একটা এক গ্রুপ যেমন পেপটিক আলসারের জন্য ব্যথাটা হতে পারে। এর হুম, পাশাপাশি প্যানক্রিয়াটিক পেইন হতে পারে। এর পাশাপাশি জি স্যার। গল ব্লাডারের জন্য অথবা বিলিয়ারি ট্রির জন্য ব্যথা হতে পারে। ইভেন আমি কিছু পেশেন্ট পেয়েছি যাদের অ্যাকুট এমআই, ইনফিরিয়র এমআই, যাদের হার্ট অ্যাটাক হয়েছে। আসলে আমরা যদি একটু আমাদের সাধারণ ভাষায় বলি, তাহলে মানুষের হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু আপার অ্যাবডোমিনাল পেইন বলে তারা আমাদের কাছে, "স্যার এটা গ্যাসের পেইন। এটা একটু হুম, অ্যান্টাসিড খেলেই কমে যায়।" এটা কিন্তু দেখা গেছে ইসিজি করার পরে আমরা ভালো হয়ে যায়। বুঝতে পারি যে হ্যাঁ। তো এই সমস্ত ক্ষেত্রে ইভেন বেজাল নিউমোনিয়া, যেটা আমাদের নিউমোনাইটিস বা নিউমোনিয়া যেটা লাংয়ের বেজে হয়, ওদেরও প্রেজেন্টেশন আপার অ্যাবডোমিনাল হয় এবং সেক্ষেত্রে ইট মে বি প্রেজেন্টেশন অফ মিমিকিং দি পেপটিক আলসার ডিজিজ। নেক্সট
ফোনের সমস্যা হচ্ছে। Can you hear me? ঝামেলা। সমস্যা। কেউ শুনতে পাচ্ছে না মনে হয়। নেটওয়ার্কের প্রবলেম। নেটের ঝামেলা আসলে। মোবাইলে কানেক্ট করা যাবে না। না বুঝছি, কিন্তু আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল সে প্রশ্নের উত্তর তো হয়ে গেছে। আমি পরবর্তী পরবর্তী প্রশ্ন না আসলে আমি কিভাবে তাই সেম টপিকসে কথা কন্টিনিউ করতে বলবো। তো তা যদি হয় তাহলে তো আমার মনে হয় আমি ই করি যে প্রশ্ন। স্যার শুড আই কন্টিনিউ? স্যার আমি পরবর্তী সরি স্যার, আসলে নেটওয়ার্কে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আমি মাঝে এখন মাঝে শুনতে পাচ্ছি। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি, জি। স্যার আমি পরবর্তীতে আরেকটা প্রশ্নে যেতে চাই, যেটা আসলে এই সময়ের প্রেক্ষাপটে আমরা গত 5 মাস ধরেই একটা ব্যতিক্রমী সময় পার করছি। তো সেইটার মানে সেটার প্রভাব একেবারে বিশ্বের উন্নত সব রাষ্ট্র থেকে শুরু করে আমাদের বাংলাদেশে একেবারে রিমোট এলাকা পর্যন্ত আমরা সবাই এটা দ্বারা কিছুটা না কিছু নিয়ন্ত্রণ আমাদের লাইফে এসেছে। তো স্যার আমি এটাতে আপনার দেখা মতে, স্যার আপনি এটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্লাস আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, সেই আপনার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এই মুহূর্তে করোনা পরিস্থিতি কি? বাংলাদেশে বর্তমানে করোনা পরিস্থিতি যদি আমরা সার্বিকভাবে মূল্যায়ন করি তাহলে আক্রান্তের হার তুলনামূলকভাবে কমেছে। যদিও আমাদের টেস্ট যথেষ্ট হচ্ছে না, তারপরও আমি বলবো যে আমাদের জি স্যার। কম হচ্ছে। আমাদের ল্যাবের আমরা বা সারা দেশের খবর আমরা যদি রাখি, আমাদের ল্যাবে আজকে 94 স্যাম্পল টেস্ট হয়েছে, যেখানে আমাদের সবসময় 282টা স্যাম্পল টেস্ট হয়ে গেছে। এখন আমাদের হাতে কোনো স্যাম্পল নাই। তো আমাদের আজকে 10 জন পজিটিভ এসছে আউট অফ 94। গতকালকে ছিল 94 জনের 9 জন আজকের খবর। তো আমাদের এখানে এমন দিন গেছে যে 282টা স্যাম্পলে আমাদের এখানে 160টা পর্যন্ত পজিটিভ কেস পেয়েছি। তো
তো আমরা যদি সেই হিসাবে এটাকে বিবেচনায় নেই, তাহলে আক্রান্তের সংখ্যা কমেছে। তবে আমাদের এখানে যে জিনিসটা আমি লক্ষ্য করছি, আমাদের এক সময় ছিল যে আমাদের এখানে 114-15টা করোনা রুগী, আমাদের যে ডেডিকেটেড করোনা হসপিটাল সেখানে ভর্তি ছিল। আজকে রুগী ভর্তি আছে এই মুহূর্তে 18 জন। তার মানে 115-14 থেকে এটা মাত্র 18 তো নেমে গেছে। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে যে সমস্ত পেশেন্টদের আইসিইউ, সেই সময়ও 114-15 জনের জন্য 10টা আইসিইউ বেড ছিল। আজকে 18টা রোগীর জন্য 10টা বেডই আছে, কিন্তু প্রায় দিনই 8টা 9 জন 10 জন পর্যন্ত আইসিইউতে থাকে। তার মানে আমি আমার কথাটা দিয়ে এটা বোঝাতে চাচ্ছি যে আক্রান্তের হার কমেছে। তবে যে পেশেন্ট গুলো আক্রান্ত হচ্ছে তাদের একটা গুড প্রপোর্শন পেশেন্ট তারা একটু সিভিয়ার ইনফেকশনে সাফার করতেছে। তার মানে আমরা যেটাকে বলি যে করোনার জটিলতায় তারা যাচ্ছে এবং তাদের একটা গুড প্রপোর্শন পেশেন্টদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন পড়ছে। করেছে বা করে আসছে বলে আপনি মনে করেন? আহ, নোন কেস অফ পেপটিক আলসার যারা হ্যাঁ। হ্যাঁ, জি জি জি, নেক্সট কন্টিনিউ। স্যার, করোনাকালীন তাদের জন্য কি কোনো চ্যালেঞ্জ ছিল? পেপটিক আলসারের যারা নোন কেস, মানে পেপটিক আলসারের রোগীগণ যারা আপনাদের কাছে আসে হ্যাঁ হ্যাঁ, করোনাকালে, যে ডাক্তারের কাছে যেতে চাচ্ছে না, যেতে পারছে না, বা কি ওষুধ খাবে বা কোনো ধরনের সমস্যা কি তাদের হয়েছিল করোনার জন্য? আমরা আমি আমাকে অনেক পেশেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমার মোবাইল নাম্বার জোগাড় করে অথবা ল্যান্ড ফোনে যে বিভিন্ন জি স্যার। ভাবে চেষ্টা করেছে, তারা আমাদের কাছ থেকে টেলিমেডিসিনে আমাদের হেল্প নিয়েছে। আমরাও তাদেরকে সহযোগিতা করেছি এই ব্যাপারে। তো এখানে আসলে যোগাযোগ করার। জি স্যার। ডিজিজ তো সবসময়ই ছিল, আজও আছে, আগামীকালও থাকবে, বা বিগত দিনগুলোতেও ছিল। কিন্তু মানুষের সুযোগ সুবিধার জন্য আমরা যেহেতু অনেকেই চেম্বার বন্ধ রেখেছিলাম, স্বাভাবিকভাবেই তারা আমাদেরকে জি স্যার। সরাসরি চেম্বারে হেল্প নিতে পারে নাই। তারা জি স্যার। আমাদেরকে টেলিমেডিসিনে বা ওভার টেলিফোন আমাদেরকে চিকিৎসা নিয়েছে। আবার অনেকে ফার্মেসি থেকে অথবা স্থানীয় লোকাল কোনো আচ্ছা। ডাক্তার অথবা কোয়াক ডাক্তার, তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে ওষুধপত্র কিনে তারা খেয়েছে। এরকম ভাবে অনেকেই কিন্তু তাদের ওষুধপত্র খেয়েছে। আচ্ছা। এবং কম বেশি পেপটিক আলসারের যে সমস্ত ড্রাগ গুলো সময়টা মার্কেটে পার করে। অ্যাভেলেবল, এটা একটা ওটিসি ড্রাগের মতো হয়ে গেছে। এটার নাম সবাই জানে, কি ডোজে কতটুকু খেতে হবে এটাও কম বেশি অনেকে জেনে গেছে বাই দিস টাইম। তো তাতে করে আসলে কিছুটা অসুবিধা অবশ্যই হয়েছে, কারণ সাইন্টিফিক্যালি একটা কিছু তো ডাক্তারদের যে বিশেষ করে বিশেষজ্ঞ প্র্যাকটিস, যেটা বিশেষজ্ঞ প্র্যাকটিস অবশ্যই এখানে সেই ড্রাগই আমরা হয়তো বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ভাবে দেই, যার কারণে পেশেন্ট হয়তো আরো একটু বেনিফিটেড হয়। কিন্তু ওই সময় সেলফ মেডিকেশনে পেশেন্ট কোনো না কোনো ভাবেই তারা চেষ্টা করেছে হয়তো সুস্থ ক্ষতিগ্রস্ত থাকার। হয়েছে কিছুটা। আর হ্যাঁ হ্যাঁ, কিছুটা তো অসুবিধা হয়েছে ডেফিনেটলি। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো যে পেপটিক আলসার যাদের থাকে, যদি করোনার সময়ে তারা আক্রান্ত হয়, তবে যেহেতু করোনা ইটসেলফ এই যে ডিভাস্টেটিং কন্ডিশন টু সাম এক্সটেন্ট, দুই হলো যে যে সমস্ত মানুষের এটা একটা মানসিক স্ট্রেস, শারীরিক স্ট্রেস, বিভিন্ন রকম। তো আপনারা জানেন যে স্ট্রেস আলসার বলে একটা কথা আছে। আমাদের অনেক পেশেন্টদের আমরা দেখেছি যে তাদের হেমাটোমেসিস ম্যালিনা হয়েছে। আমার মনে হয় যে এর মধ্যে একটা গুড প্রপোর্শন অফ পেশেন্ট মেবি ডিউ টু দিস স্ট্রেস আলসার, যদিও এটা ডকুমেন্টারি বা ওইভাবে ডকুমেন্টেড করা যায়নি। আর একটা জিনিস হলো যে অনেক পেশেন্ট থ্রোম্বোলাইটিক থেরাপি পেয়েছে, অথবা আমরা বলবো যে অনেকে ওল্ডার এজ গ্রুপের পেশেন্ট যারা আছে, তারা অনেকে অনেক সময় অ্যান্টি প্লাটিলেট ড্রাগ, ক্লোপিডগ্রিল, অ্যাসপিরিন, এই জাতীয় ওষুধ হয়তো অনেকে খেয়েছে, বুঝে খাক আর অথবা না বুঝে খাক। তো সেই সমস্ত কারণও হয়তো এটাকে একটু প্রিসিপিটেট করতে পারে, যেটা আমার ধারণা।
ক্যান ইউ হেয়ার মি? আপনি? জি স্যার, জি স্যার। হ্যাঁ, স্যার চমৎকার অনেকগুলো বিষয় চলে এসেছে স্যার। একটা বিষয় আমার মনে হয় এই রোগীরা আপনাদের কাছে আসে বা হয়তো না আসলেও আপনাদের কনসার্ন একটা বিষয়, প্রেগনেন্সিতে পেপটিক আলসার রোগীদের করণীয় কি? পেপটিক প্রেগনেন্সিতে অবশ্যই চিকিৎসা যাদের প্রয়োজন তাদেরকে চিকিৎসা দিতে হবে, অথবা যারা সমস্যা, পেশেন্ট তো তাদেরকে এই চিকিৎসা রোগীদের জন্য আপনাদের পরামর্শ কি নিতে স্যার? হবে। নিতে হবে। শুধু একটু যে ২ টা একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে পার্টিকুলারলি ফার্স্ট ট্রাইমেস্টার অফ দি প্রেগন্যান্সি, এখানে আমাদের কিছু ড্রাগ হলো বি বা সি ক্যাটেগরিতে। তো আমরা ওই জি ড্রাগ স্যার। গুলাকে সাধারণত একটু দিতে চাই না, বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে। সেকেন্ড, থার্ড ট্রাইমেস্টারে অনেক ড্রাগই দেওয়া সম্ভব, এবং আমরা যে সমস্ত ড্রাগ গুলাকে ফার্স্ট সকল ট্রাইমেস্টারেই দেওয়া যাবে, তার মধ্যে আমরা এসওমিপ্রাজল গ্রুপকে এই ক্যাটাগরিতে ফেলি, অ্যান্টাসিডকে ফেলি, সুক্রালফেটকে ফেলি। এই ড্রাগ গুলাতে আমাদের দিতে কোনো বাধা নাই। তবে যদি ফার্স্ট ট্রাইমেস্টার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই ওষুধগুলোতেই কনফাইন্ড থাকতে হবে। তবে সেকেন্ড, থার্ড ট্রাইমেস্টারে আমরা ওমিপ্রাজল দিতে পারবো। কোনো বাধা নাই সেখানে। খুব ইন্টারাপশন স্যার হচ্ছে। একটা খুব ওদের কমন নেটওয়ার্ক। একটা প্রবলেমই বলবো, যেটা আমরা ফেস করি সাধারণত, যেটা একদম আমরা ফেসবুকে এটা নিয়ে লেখালেখি হয়, প্রত্যেকটা বিষয় আসে যে সাধারণ জনগণের একটা অভিযোগ যে অকারণে টেস্ট করানো হয়। তো সাধারণত আমরা যেহেতু জানি যে পেপটিক আলসার এটা সাধারণত উপসর্গ শুনি আপনারা যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আমি কোয়াক বাইশের কথা বলবো না, যে আপনারা যারা বিশেষজ্ঞ চিকিৎসা করেন যারা, তারা করে থাকেন। কিন্তু পেপটিক আলসার ডিজিজ নিয়ে যখন একটা পেশেন্ট আপনাদের কাছে আসে, কি কি পরীক্ষা নিরীক্ষা তার দরকার হতে পারে বা কোন পরিস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা দরকার হতে পারে? সাধারণত ইয়াং এজের পেশেন্ট টিপিক্যাল সিম্পটম আমরা স্ট্রেট ফরওয়ার্ড একটু ওষুধ দিয়েই দিতে পারি। বিশেষ করে কম বয়সী মানুষদের, জি যেখানে স্যার। কোনো অ্যালার্মিং সিম্পটম নাই, যেটাকে আমরা রেড সাইন বলি। এই নাই। অ্যালার্মিং সিম্পটম যদি না থাকে, জি স্যার। তাহলে ওই পেশেন্ট গুলাকে আমরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একটু ওষুধ দিতেই পারি। আর যাদের জি স্যার। একটু বয়স্ক মানুষ, তাদের অ্যালার্মিং সিম্পটম আছে, কোমরবিডিটি আছে, রিস্ক ফ্যাক্টর আছে, এরকম যদি মনে হয় কখনো, তাহলে আমাদের কনভেনশনাল টেস্ট, আমরা যেটাকে খুব গোল্ড স্ট্যান্ডার্ড বলি, সেটা হলো যে আপার জিআই এন্ডোস্কোপি ইজ দ্য টেস্ট। এটা দিয়েই আমরা অনেক অ্যাসেসমেন্ট, এটা 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 করলেই আমরা মোটামুটি সব বুঝতে পারি। এবং এর সঙ্গে যদি আনুষঙ্গিক অন্য ডিজিজ কখনো চিন্তা করি, ফর এক্সাম্পল আপনি একটা এন্ডোস্কোপি করলেন, আপনার গার্ডটাকে, আপার গার্ডটাকে এন্ডোস্কোপ দেখে দিতে পারবে, কিন্তু বিলিয়ারি ট্রিতে, প্যানক্রিয়াসে, আশেপাশের অর্গান গুলাতে কি আছে এটা কিন্তু বলতে পারবে না। সেই ক্ষেত্রে আমাকে এটা কিছু কিছু ইনভেস্টিগেশন তো ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য করা হয়। আবার কিছু জি টেস্ট স্যার। করা হয় ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য। যে এক্সক্লুড করার জন্য। জি স্যার। হ্যাঁ, তো আমরা শুধু পেপটিক আলসার নিয়েই যদি কনফাইন্ড থাকি বা ভাবি, তাহলে কিন্তু আমাদের অনেক ডিজিজ মিস হয়ে যাবে। তো সেজন্য আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, যেটা খুবই এভেইলেবল, এবং এখন বলবো যে উপজেলা পর্যায়েও এটা হয়। তো হয়। সেখানে আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, এবং অন্য কোনো টেস্ট নির্ভর করবে যে ওই পেশেন্টের আমি অন্য কোনো ডিজিজ বা অন্য কোনো লক্ষণ এর মধ্যে বিদ্যমান আছে কিনা। আদারওয়াইজ আমাদের এই ছোট মানে এই দুটো টেস্ট হলেই আমরা কিন্তু মোটামুটি আপার জিআই অ্যাসেসমেন্ট করে ফেলতে পারি। এবং অবশ্যই আপার জিআই এন্ডোস্কোপি এর মধ্যে প্রিফার্ড। স্যার এটা চমৎকার বিষয় আসলে, এবং আপনি খুব সুন্দর করে বোঝালেন যে আসলে টেস্টটা যে কোনো কারণ ছাড়া করা হচ্ছে, দেখা যায় এটা বিশেষজ্ঞ চিকিৎসক যখন চিকিৎসা দেয় বা একজন এমবিবিএস চিকিৎসক যখন চিকিৎসা দেয়, তখন আসলে ব্যাপারটা ওরকম না, যে আসলে ডিজিজটাকে কনফার্ম করার জন্য এবং এটা অন্য কিছু থেকে ব্যথাটা হচ্ছে না এটা নিশ্চিত করার জন্য এটা নিশ্চিত কিছু করা পরীক্ষা রাইট, নিরীক্ষা করতে হয়। রাইট, জি স্যার, রাইট, চমৎকার রাইট, স্যার। রাইট। স্যার আমরা এরপরে অন্য একটা প্রশ্নে আসলাম, একটু ডিফারেন্ট ধরনের, যে পেপটিক আলসার থেকে কোন কোন ধরনের জটিলতা তৈরি হলে পরে একজন রুগীকে পেপটিক আলসার নিয়েই যদি তাকে হাসপাতালে ভর্তি হতে হয়, মানে সাধারণত তো
একজন পেপটিক আলসারের রোগীকে হাসপাতালে ভর্তি করে পেপটিক আলসারের পেশেন্ট যদি জটিলতায় পড়ে তাহলে ভর্তি হতে হবে। ফর এক্সাম্পল, একটা মানুষের যদি হেমাটোমেসিস মেলিনা হয় তাহলে তাকে ভর্তি হতে হবে, এবং ভর্তি হওয়ার পরে তার অ্যাসেসমেন্ট করে যে যা প্রয়োজন, এবং বিশেষ করে তার অ্যাক্টিভ ব্লিডিং থাকলে সেই ব্লিডিংটাকে বন্ধ করা যেমন একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন অনেক ম্যানুভার আছে যেটা দিয়ে আমরা এটা বন্ধ করতে পারি। দুই হলো যে তার যদি রক্তের স্বল্পতা দেখা দেয় তাহলে সেটাকে রিপ্লেসমেন্ট করার জন্য আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। তার ভলিউম ঠিক রাখার জন্য সেটা আমাদেরকে একটু আইভি ফ্লুইড দিতে হবে। ইভেন ক্ষত শুকানোর জন্য এবং ক্ষততে যাতে ব্লিডিং কম হয় সেই জন্য আমরা কিছু আইভি ড্রাগও ব্যবহার করতে পারি, ওরাল ড্রাগও ব্যবহার করতে পারি। এটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে। এবং এই সমস্ত এর এর বাইরে যদি খুব ইন্ট্রাক্টেবল পেইন হয় যেটা কন্ট্রোল করা যাচ্ছে না ওরাল মেডিকেশনে, সে সমস্ত ক্ষেত্রেও পেশেন্টের অ্যাডমিশন প্রয়োজন হতে পারে। যদি ক্রনিক ক্ষেত্রে স্টেনোসিস ডেভেলপ করে তাহলে পেশেন্টের ভর্তি বা সার্জারির জন্য অপারেটিভ প্রক্রিয়ার জন্য তার ভর্তি প্রয়োজন হতে পারে। অত্যন্ত জরুরি একটা বিষয় ছিল স্যার। স্যার, পেপটিক আলসার পেশেন্ট যদি কোভিড পজিটিভ হয়, যেহেতু সময়টাই এখনো রোগীর পরিমাণ কমে আসলেও কিছু রোগী আছে, তো কোভিড ডেফিনেটলি পজিটিভ হলে আমাদের করণীয় কি? কোভিড পজিটিভ হলে অন্যান্য রোগীর থেকে নাথিং, মানে ডিফারেন্ট কিছু না। কোভিড এর সিভিয়ারিটি বুঝে আমাদেরকে আসলে, কোভিড পজিটিভ হলে সব পেশেন্ট তো খারাপ হবে না, আবার সব পেশেন্টকে ইভেন হসপিটালেও ভর্তি হতে হয় না। যে সমস্ত পেশেন্ট গুলোর মাইল্ড সিমটম থাকে এবং ঘরে একটু আইসোলেশনে রেখে অনেকে চিকিৎসা নিতে পারে এবং দেওয়াও হচ্ছে অনেককে। মডারেট টু সিভিয়ার যে পেশেন্ট গুলো থাকে এই পেশেন্ট গুলো সাধারণত ভর্তি প্রয়োজন হয়, এবং ভর্তি করার পরে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু ওরাল ড্রাগ দেই, আবার কিছু কিছু ক্ষেত্রে ইভেন আইভি ড্রাগ দেই। সে সমস্ত ক্ষেত্রে আপনি জানেন যে রেমডেসিভির আমরা ইনজেক্টেবল ওষুধ দিতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের হয়তো স্টেরয়েড দিতে হচ্ছে, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং বিশেষ করে অক্সিজেন আমাদের যেখানে যেমনটা প্রয়োজন, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা থেকে শুরু করে আমাদের সিলিন্ডারের অক্সিজেন যেটা যখন যেটা প্রয়োজন, আমাদের যে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে, আমি একটু আগে টাচ করেছিলাম পয়েন্টটা, সেটা হলো যে অনেক পেশেন্ট স্ট্রেস আলসার জনিত কারণে তার ব্লাড আলসার হতে পারে এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে। আবার অনেকে যারা একটু মিডিল এজ, ওল্ডার এজ গ্রুপ, যাদের কোমরবিডিটি আছে, তারা অনেকেই কিন্তু অ্যান্টি প্লাটিলেট ড্রাগ খান। তার মধ্যে আমরা ক্লোপিডগ্রিল, অ্যাসপিরিন, আমি এই ওষুধগুলার কথা বলবো। জরুরি বিষয়। যে এই পেশেন্ট গুলাকে একটু খেয়াল রাখতে হবে যে তাদের এই ড্রাগ গুলা যদি খুব প্রয়োজন না হয় ওই মুহূর্তে, তাহলে টেম্পোরারিলি একটু বন্ধ রাখা যেতে পারে। তাতে ওখানে যেহেতু থ্রোম্বোলাইটিক থেরাপি বা অ্যান্টিথ্রোম্বোটিক চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই জন্য এই অ্যান্টিকগুলেন্ট গুলো ওই সময় কিন্তু খুব জরুরি নয়। বিশেষ করে এই কোভিড এর জন্য আমি বলবো যে কোভিড এর জন্য এটা খুব জরুরি নয়। তো এটা আমার মনে হয় যে পেপটিক আলসারের শুধু এতটুকু প্রিকশন, এবং অন্যান্য সব চিকিৎসা কিন্তু সাধারণ নন আলসার পেশেন্ট গুলার যে চিকিৎসা দেওয়া হয় সেটাতে কনফাইন থাকলে চলবে। স্যার, পেপটিক আলসার যদি চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে পরবর্তীতে একজন রোগী কি ধরনের সমস্যা আক্রান্ত হতে পারে যদি আনট্রিটেড অবস্থায় থাকে, চিকিৎসা না করা হয়? যে যেটা হয়, এটা আমি একেবারে রিমোট অঞ্চলের রোগীদের জন্য বলবো, যে আজকাল হাসপাতালে গেলাম, একেবারে উপজেলা পর্যায়ে যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে,
পেপটিক আলসারের পেশেন্টের যদি আনট্রিটেড থাকে তাহলে এর ন্যাচারাল হিস্ট্রি হলো যে এটার রিল্যাপস অ্যান্ড রিমিশন। এখন রিল্যাপস রিমিশন ন্যাচারাল কোর্স অনুযায়ী হবে, তবে এই ন্যাচারাল কোর্সটাকে আমরা একটু মডিফাই করার জন্য কিন্তু এই ড্রাগগুলো ব্যবহার করি। এবং আপনারা নিশ্চয়ই মানে মানুষ চিকিৎসা করে কেন? মানুষ চিকিৎসা করে যে তার কষ্টটাকে একটু লাঘব হবে, মানুষ যাতে যে ডিজিজেই সাফার করুক, সেটা যদি পেটে ব্যথা হয় তাহলে ব্যথাটা কম করে, যদি কারো শ্বাসকষ্ট হয় তাহলে সেটা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য মানুষ তো চিকিৎসকের কাছে যাবে বা চিকিৎসালয়ে যাবে এই কারণে। তো এখন যদি একদম চিকিৎসা কেউ না করে, ন্যাচারাল প্রসেসে কিন্তু একটা নির্দিষ্ট সময় সাফার করার পরে ওই মানুষ স্বাভাবিক হয়ে যেতে পারে। তার মানে রিল্যাপস অ্যান্ড রিমিশন ইজ দেয়ার। দুই হলো যে যদি চিকিৎসা না করে তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ চান্স অফ ব্লিডিং ইজ দেয়ার। তার মানে আলসার কোনো না কোনো সময়ে তার ব্লিডিং এর কারণ হতে পারে। রিকারেন্ট আলসার হতে হতে একটা মানুষের এই বিভিন্ন সময় কষ্ট পেতে পেতে অথবা কষ্ট পাওয়ার পরে আবার একটু সুস্থ হলো, আবার ব্যথা হলো, কষ্ট হলো, তো তখন মানুষগুলা সাধারণত এই যেটা আমি একটু আগে বলেছিলাম যে পাইলোরিক স্টেনোসিস যে নামক যে রোগ, সেইটা হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু আর ওষুধে কাজ হবে না। তখন আমাদের অপারেটিভ চিকিৎসায় আমাদের যেতে হবে এবং সেই অপারেটিভ চিকিৎসা সাধারণ কেসটাকে টু সাম এক্সটেন্ট হ্যাম্পার করে, যার কারণে যার কারণে আমি বলবো যে হয়তো একটা অল্টারনেটিভ পথ আমাদের খুঁজতে হয়। সেই অল্টারনেটিভ পথ হিসাবে এটাকেই আমরা বেছে নেই, যে সার্জারি। জি স্যার। স্যার, অত্যন্ত জরুরি কিছু বিষয় এবং যেটা সাধারণ জনগণের না জানা কিছু বিষয় চলে আসছে আপনার আলোচনার মাধ্যমে, যেহেতু আপনি এই ধরনের পেশেন্টদের হয়তো ডিল করেন স্যার। স্যার, একটা কথা আজকাল আমাদের সমাজে খুব প্রচলিত, যেটা ওয়েট লস করা বা লাইফ স্টাইল মডিফিকেশন, যেটা বিভিন্ন আমরা দেখি যে বিভিন্ন অনলাইন বিভিন্ন গ্রুপ কাজ করছে এবং সেটা আমাদের সমাজে একটা বড় ধরনের ইফেক্ট ফেলেছে বলেও আমি মনে করি। যে অনেকেই অনেক এল্ডারলি পেশেন্ট তারা ওয়েট লস করছে, তারা তাদের খাওয়া দাওয়ায় চেঞ্জ করছে। তো স্যার, আপনি যে ডিজিজটা নিয়ে কাজ করছেন বা আপনার যেটা বিষয়, যে এটা কি পেপটিক আলসার ডিজিজের যে পেশেন্ট গুলো আপনাদের কাছে আসে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কি তাদেরকে ভালো রাখা বা সুস্থ রাখা বা ওষুধ না খাওয়া, এই যে একটা টেন্ডেন্সি চলে আসছে যে আমি বিনা মেডিকেশনে সুস্থ থাকা, এটা কি সম্ভব স্যার? হ্যাঁ, সম্ভব। এটা সম্ভব, কিন্তু আমরা আমরা আসলে যথাযথভাবে অনেকে প্র্যাকটিস করি না। আমি যারা ওজন কমানোর জন্য চেষ্টা করছে, মানে আমি যদি একটু অন্যভাবে বলি তাহলে জিনিসটা এরকম যে সবকিছুতে কেন জানি একটা তাড়াহুড়া এবং মানে শর্টকাট পথ বেছে নেওয়া। শর্টকাট পথটাই হলো আমাদের এই গ্রুপের পেশেন্টদের জন্য সবচাইতে হার্মফুল। আমি শর্টকাট এই জন্য বলছি যে যারা ফর এক্সাম্পল কেউ ডায়েট কন্ট্রোল করছে, সে চাচ্ছে তার ওজনটা কমাতে, সে কি করছে, সে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না নিয়ে স্বল্প মেয়াদী পরিকল্পনায় থাকতে চায় এবং স্বল্প মেয়াদী পরিকল্পনার ওয়েট রিডাকশনের কিন্তু লট অফ সাইড ইফেক্টস আর দেয়ার। তো যার কারণে এই এই সাইড ইফেক্ট অথবা পার্শ্ব প্রতিক্রিয়া যাই বলি, এটাকে এড়ানোর জন্য শর্টকাট পথে অথবা দ্রুত গতিতে ওজন কমানোর কোনো অর্থ মানে এটাতে বরং হিতে বিপরীতই হবে। এটাতে মানুষের অনেকেরই অনেক রকমের এই যে সো কল্ড কিটো ডায়েট বের হয়েছে, এটা নাকি দ্রুত ওজন কমাচ্ছে মানুষের, কিন্তু কিটো ডায়েট ইজ নন সাইন্টিফিক। এটা অনেকেই স্টাডি করে বাই দিস টাইম কিন্তু বের করেছে। তারা বলেছে যে কিটো ডায়েটের লং টার্ম সাইড ইফেক্ট ইজ দেয়ার অ্যান্ড ইট শুড নট বি কন্টিনিউড মোর। এটার ব্যাপারে অনেক রকমের বলবো যে বিপরীতমুখী কথা আমরা আলোচনায় আমরা পেয়েছি এবং সেটা অনেকে বলছে। আর আর যেটা সেটা হলো যে
ওয়েট লস কিন্তু পেপটিক আলসার ইটসেলফ ক্যান কজ। কারণ যদি কারো এরকম ধারণা হয় অথবা বলা যায় যে মানুষ যদি মনে করে যে আমি যদি কোনো খাবার খাই, খাবার খেলেই পাকস্থলী স্টিমুলেটেড হবে, পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়বে এবং এটা তার ব্যথা বাড়ানোর কারণ, তাহলে সে কিন্তু ন্যাচারালি কম খাবে এবং কম খেলে তার দীর্ঘদিন ধরে কম খেতে খেতে তার কিন্তু একসময় disease process itself can reduce the weight, can cause the reduction of the weight. So এটা দুটো প্রক্রিয়া, একটা হলো যে আমি ইচ্ছাকৃতভাবে চেষ্টা করছি ওজন কমানোর জন্য, তবে এটা অবশ্যই আমার পরামর্শ হলো যে ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, আমরা যে সমস্ত স্মোকার যারা আছে, যারা অ্যালকোহল খায়, যারা অনিয়মিত খাবার দাবার খায়, যারা টাইম মেনটেন করে রুটিন মেনটেন করে খায় না, ঘুমায় না, এদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো সেই সমস্যাগুলোকে এড়ানোর জন্য অবশ্যই একটা রুটিন মাফিক যদি আমরা চলতে পারি তাহলে এই সমস্যাগুলো কম হবে এবং তাতে ওয়েট রিডাকশনও হবে আর পেপটিক আলসারের সমস্যা কম হবে। কারণ আপনি খেয়াল করে দেখেন যে সব মানুষের কিন্তু পেপটিক আলসার হয় না, আবার সব মানুষের নিয়মিত ওষুধ খেতে হয় না। কিন্তু আমাদের এই বিজি লাইফে আমরা যে স্ট্রেসফুল লাইফ লিড করছি সেখানে আমাদের অনেকেরই খাবারের রুটিন ঠিক নেই, আমরা রাতের ঘুমানোর রুটিন ঠিক নেই, আমরা সবসময়ই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছি এবং সেই পাল্লা দিতে যেয়ে আমরা কিন্তু অনেক রকমের অনিয়ম করছি। সেই অনিয়মগুলো অনেক সময় আমাদের এই পেপটিক আলসারের প্রিসিপিটেটিং ফ্যাক্টর অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। শুনতে পাচ্ছি না, ওদের লাইন খুব সমস্যা। ক্যান ইউ স্যার হিয়ার শোনা মি? যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। খুব অসুবিধা হচ্ছে। এত সমস্যা করছে আসলে। স্যার বলেন। ইন্টারাপ্ট হচ্ছে বারবার। হ্যাঁ, বারবার ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, আসলে দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। জি। স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, আপনি খুব চমৎকার করে এই বিষয়টা করলেন। স্যার আমি জানতে চাচ্ছি যে আসলে পেপটিক আলসারের আধুনিক ট্রিটমেন্ট যেটা বলা হয়, যে সব গুলো বিষয় আপনারা প্রতিদিন অনেক সেমিনার অ্যাটেন্ড করেন দেশের বাইরে এসে, যে ট্রিটমেন্ট আধুনিক হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান আসলে একটা আপডেটেড ইয়া। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পেপটিক আলসারের একেবারে আধুনিক চিকিৎসা কি স্যার? আমাদের আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রশ্ন যেটা। পেপটিক আলসারে আপনারা জানেন যে পেপটিক আলসারের একটা যে কারণগুলাকে আমরা নির্ণয় করেছি বাই দিস টাইম, তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো হেলিকোব্যাক্টার পাইলোরি, 2 নাম্বার হলো এনএসএআইডি, 3 নাম্বার হলো যে স্ট্রেস আলসার আর আদার্স। তো আমরা যদি এই তিনটাকে মেইন কারণ হিসাবে লেবেল করি তার মধ্যে 1 নম্বরে আসবে হেলিকোব্যাক্টার পাইলোরি। এবং দেখা গেছে যে আমরা যদি হেলিকোব্যাক্টার অ্যান্টি এইচ পাইলোরি থেরাপি দিয়ে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরিকে ইরাডিকেট করতে পারি তাহলে মানুষের সিমটম রিলিফ, আলসার রিকারেন্স এবং কমপ্লিকেশন এগুলো কম হবে। তো সেই ক্ষেত্রে আমরা আপনারা জানেন যে ট্রিপল ড্রাগ থেরাপি আমরা 7 to 14 days দেই, আমরা ইউজুয়ালি 14 days দেই ট্রিপল ড্রাগ থেরাপি। এবং অ্যানাদার ওয়ে দ্যাট দি যেটাকে আমরা সিকুয়েন্সিয়াল থেরাপি বলি, সিকুয়েন্সিয়াল থেরাপিতেও ট্রিপল ড্রাগই দেওয়া হয়, বাট দি কম্বিনেশন একটু চেঞ্জ করে দেওয়া হয়। কম্বিনেশন এটা সিকুয়েন্সিয়াল থেরাপিটা দেওয়া হয় 10 দিনের জন্য। 5 দিন এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি আলসারেন, সেকেন্ড হাফে যে 5 দিন এটা সিকুয়েন্সিয়াল থেরাপি বলি, সেখানেও দুটো অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টি আলসারেন থাকে। তো এখানে এই সিকুয়েন্সিয়াল থেরাপি দিলে আর যদি আমাদের স্যানিটাইজেশন বা হাইজিনিক স্ট্যাটাস, যেহেতু এটা ওয়াটার বর্ন অথবা আমরা বলতে পারি যে ফুড অ্যান্ড ওয়াটার বর্ন ডিজিজ, যার কারণে এই অর্গানিজম গুলো
আমরা যদি আমাদের এই হাইজিনিক স্ট্যাটাসটাকে আপডেট করতে পারি, তাহলে আলসার রিকারেন্স গুলো কম হবে একবার আমরা যদি ইরাডিকেট করে দিতে পারি। এবং সেই ইরাডিকেশনের জন্য আমাদের এই ড্রাগ গুলো খুব কার্যকরী। এবং আমাদের যে স্টাডি আছে তাতে দেখা গেছে যে অ্যান্টি এইচ পাইলোরি থেরাপি দেওয়ার পরে আমাদের আলসার রিকারেন্সের হার 6 মাসে 1%, এবং এটা আমাদের 5 বছরে এটা রিকারেন্স রেট 15%। তো তাতে করে আমাদের এই ইরাডিকেশন থেরাপি ভেরি মাচ ইফেক্টিভ। তবে বিদেশে যতটা এটা রিকারেন্সটা আরো কম, আমাদের এখানে একটু বেশি। মেবি যে আমাদের এই যে স্যানিটেশনটা সার্বজনীন এখনো ওইভাবে হয় নাই, সেটা একটা কারণ হতে পারে। নেটের সমস্যা। হুম। শোনা যায়? স্যার, আমরা পেপটিক আলসার নিয়ে অত্যন্ত ফ্রুটফুল আলোচনা শুনলাম। এর মাঝখানে অত্যন্ত আহ, জরুরি কিছু বিষয় হয়তো আমাদের দর্শকদের এবং আমাদের চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের অনেক না জানা বিষয় চলে এসেছে আপনার উত্তরের মাধ্যমে। স্যার, যেহেতু একটু নেট প্রবলেম ছিল, এই কারণে অনুষ্ঠানের মাঝখানে ইন্টারাপ্টেড হওয়ার জন্য স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত। স্যার, আমি এই অনুষ্ঠানে একেবারে শেষের দিকে এসে এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় রাজ টিভি সম্প্রচারিত এই প্রোগ্রামে স্যার, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি অল্প কথা কিছু বলেন স্যার। আজকে এই এসিআই ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে এবং রাজ টিভির আমাদের যে সুযোগটা করে দিয়েছেন, এই ফার্মাসিউটিক্যাল এবং রাজ টিভির সঙ্গে যারা সংশ্লিষ্ট আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সংশ্লিষ্ট ছিলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদেরকে আমি এই করোনার সময়ে তারা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং করোনা মুক্ত নতুন একটা পৃথিবীতে আমাদের সবারই মাস্ক ছাড়া দেখা হবে এরকম একটা আহ, সময়ের জন্য অপেক্ষা করছি। যে এখন আর মাস্ক পরে আমাদের থাকতে ইচ্ছা করে না, আমরা আমাদের মতো অবাধ চলাফেরা করতে পারি না। তো সেখানে আমি সেরকম একটা সময়ের জন্য অপেক্ষা করছি যে কবে আমরা মাস্কবিহীন আমরা মুক্ত পৃথিবীতে আমরা ঘুরে বেড়াতে পারবো, উড়ে বেড়াতে পারবো। এবং সবাই এই যে ভয়ের মধ্যে আছে যে আমরা যদি এখন বের হই তাহলে আমার করোনা হবে, করোনা হলে আমরা আমাদের কেউ না কেউ খারাপ হয়ে যাবে, সবাই সুস্থ হচ্ছে না। তো সেই যে একটা বিষয় আমরা এই এই বিষয়টাকে আমরা যেন ভুলে যেতে পারি। আমরা সেটাকে আমরা মানে এই করোনা মুক্ত পৃথিবী চাই। আর আজকে যে টপিকের উপরে আমি আলাপ আলোচনা করেছি, আসলে পেপটিক আলসারকে এত ভয় পাওয়ার কিছু নাই। পেপটিক আলসার ডিজিজ এটা যথেষ্ট আমি বলবো যে এটা এখন আগে বলা হতো কন্ট্রোলেবল ডিজিজ, এখন বলা হয় কিউরেবল ডিজিজ বাই দা ডিসকভারি অফ দি হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্ড দি অ্যান্টি-এইচপি থেরাপি ড্রাগস। তো সেজন্য এই ডিজিজ গুলা, তবে নেগলেক্টেড কেসগুলো কেবল জটিলতা তৈরি করে এবং এই নেগলেক্টেড কেসগুলোই আমাদের জন্য একটা ভার্নারেবল পেশেন্ট বা ভার্নারেবল গ্রুপ, যাদের এখনো পর্যন্ত হেমাটোমেসিস মেলিনা অথবা এরকম জটিলতা নিয়ে। আমরা যখন ইন্টার্নি লাইফে আমি 87 সালের কথা বলছি, সে সময় আমাদের যে রুটিন ওটি গুলা হতো, আমরা যখন ওটিতে যেতাম তখন তখন দেখতাম যে যদি 10টা পেশেন্ট লিস্ট থাকে যে আজকে 10টা পেশেন্টের ওটি হবে, তাহলে ধরে নেন যে 60% মানে 6 জনের গ্যাস্ট্রোজেজুনেস্টমি করা হতো আর 4 জনের হয়তো অন্য অন্য রোগের অপারেশন করা হতো।
টু বি ভেরি ফ্রাঙ্ক, যে এখন যদি আপনি কোনো ওটিতে যান তাহলে দেখবেন যে ইভেন 10টা ওটির মধ্যে একটিও হয়তো গ্যাস্ট্রোজেনিস্টমি বা বাইপাস সার্জারি লাগবে এরকম কোনো রোগীর লিস্ট নাই। তো এটা আমি মনে করি যে সম্ভব হয়েছে শুধুমাত্র এরকম একটা ড্রাগ আবিষ্কারের জন্য। তো যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আর এরকম প্রোগ্রাম যদি আগামীতে করেন আমরা মনে হয় সাধারণ মানুষকেও কিছুটা পরামর্শ দিয়ে হেল্প করতে পারবো। কারণ এই স্বাস্থ্য পরামর্শগুলো অনেকে খুব মাইনুটলি শোনেন এবং তারা চেষ্টা করেন যে একজন বিশেষজ্ঞ ডাক্তার কি বলছেন পার্টিকুলার একটা ডিজিজের ব্যাপারে অথবা একটা বিষয়ের উপরে। তো আমি আর কথা বাড়াবো না। আপনারা সবাই সুন্দর থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন এবং করোনা মুক্ত পৃথিবীতে আমাদের সবার মাস্ক বিহীন অবস্থায় দেখা হবে। এটা বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আপনার আসলে অত্যন্ত ফ্রুটফুল আলোচনা ছিল এবং ফেসবুকে গেলি কি দিয়ে সার্চ দিতে হবে এসে না এমনি কি দিয়ে সার্চ দিলে আমি খুঁজে পাবো? এখানে আসলে যে এই লিঙ্কটা আমি লিঙ্কটা পাঠাচ্ছি। না নিজে দেখি দেখবো না।
সাড়ে 9টায় আসে? নয়। হ্যাঁ, খুবই পারবে। তবু কেন? রিপন আছে, রিপনকে বলে রাখো, যেখানে থাকুক জানাই রাখো। তুমি হ্যাঁ, নাই, আমাদের কাছে আছে, আমাদের কাছ থেকে নিয়ে একটা ফোন দাও। রিপনের নাম্বারটা রাখো, তুমি রাখো। এখন দুটো নাম্বার আছে, ওই দুটো নাম্বারে তুমি নিজের করে নাও। লিমিট আছে ফেসবুকে যাওয়াতে